আসসালামু আলাইকুম। অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য যে তিনি এই বছরেই দেশে ফিরছেন, এটা রাজনৈতিক অঙ্গনে এক বিশাল আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনার জন্ম দিয়েছে, এর সাথে সাথে আবার বেশ কিছু প্রশ্নেরও জন্ম দিয়েছে। যারা এটাকে বিশ্বাস করছেন না, মনে করছেন শেখ হাসিনা এমনি এসব কথাগুলো বলেছেন, তারা যেমন এই বিষয়টা নিয়ে বলছে, মুখে অস্বীকার করছেন বটে, কিন্তু এটা চিন্তা করছেন, ভাবছেন, অনেকে ভয়ও পেয়ে যাচ্ছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাদের কি অবস্থা হবে। কারণ এই জল্পনা সন্দেহ যারা করছেন তিনি ফিরবেন না, তারা সন্দেহ করছেন, কিন্তু তাদের মনের মধ্যে ভয়টা আছে, কারণ দেশে ফিরলে তাদের কি হবে। আবার যারা আওয়ামী লীগের ভক্ত, আওয়ামী লীগের কর্মী, সমর্থক, তাদের মধ্যে সবাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু তাদের মধ্যেও আবার একটা প্রশ্ন আসছে মনের মধ্যে, তিনি তো ফিরবেন বলছেন, কিন্তু কিভাবে ফিরবেন। বাজারে কিন্তু অনেক রকম জল্পনা চলছে। যেমন আমার কাছে এমন খবরও এসছে যে বাংলাদেশের বিষয়ে যারা চিন্তা ভাবনা করেন দেশে এবং বিদেশে, এমনকি পশ্চিমী দুনিয়ায় যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন, তারাও পর্যন্ত বলছেন, তারাও যে শেখ হাসিনা তো এখনো পদত্যাগ করেননি। রাষ্ট্রপতি নিজে বলেছেন তার কোনো পদত্যাগপত্র, চিঠি নেই, পদত্যাগপত্র নেই। তাহলে তিনি তো অফিসিয়ালি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং অনেকে কিন্তু, অনেক ইউটিউবার শুধু নয়, অনেকে শেখ হাসিনাকে তার উল্লেখ করবার সময় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগের সমর্থক হতেই পারেন, হয়তো সেই জন্য তিনি বলছেন, কিন্তু টোটাল ব্যাপারটা নিয়ে এমন একটা ঘোট পাকিয়ে গেছে যে কি হবে কি না হবে এটা বোঝাটা খুব মুশকিল হয়ে পড়েছে। যেমন যদি তিনি সত্যিই পদত্যাগ না করে থাকেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী আছেন এখনো, আর তিনি যদি প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো হয়তো নেই, ডিজোরে রয়েছেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রী যদি থাকেন, তাহলে আবার তারেক রহমান কি করে প্রধানমন্ত্রী হলেন, কি করে সেখানে ভোট হলো, এই টোটাল জিনিসগুলো কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায়। সুতরাং এই প্রশ্ন চিহ্ন এবং বাংলাদেশের রাজনীতিতে সেখানটাতে আন্তর্জাতিক মহল এবং আন্তর্জাতিক পৃথিবীর অন্য শক্তি, অন্য দেশগুলোর শক্তি, বিশেষত আমেরিকার শক্তি সেখানে এমনভাবে কাজ করেছে এবং করছে এখনো, যে আমেরিকা যদি কোন রকম ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ দিয়ে কালকে বেরিয়ে আসে, আরে ওসব এখনো তো শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার টিল নাও, আর কেউ বাংলাদেশের কারো মুখ দিয়ে কোনো প্রশ্ন উঠবে না। ঠিক তেমনি ভাবে অনেক রকম সম্ভাবনা হতে পারে। কালকে যদি শেখ হাসিনার ব্যাপারে ট্রাম্প বলে দেন তাকে আবার তার রাজপাট ফিরিয়ে দেওয়া হোক, শাসনের শেখ হাসিনা এখনো অফিসিয়ালি সে ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তাহলে তার বিরোধিতা করবার জন্য পৃথিবীতে কেউ থাকবে না। এই কথাটা যদি ভারত বলে, নিশ্চয়ই বিরোধিতার জায়গা থাকবে। কিন্তু আমরা সেই জায়গাটা যেমন মাথায় রেখে এখন অনেক জায়গা থেকে প্রশ্ন উঠছে, শেখ হাসিনা তো বললেন তিনি দেশে ফিরবেন, কিন্তু কথাটা হচ্ছে তিনি কোন কৌশলে দেশে ফিরবেন, কোন পরিস্থিতিতে দেশে ফিরবেন, দেশে ফেরার জন্য তার পেছনে কাদের সমর্থন আছে, নাকি কারো সমর্থন না নিয়েই তিনি স্রেফ নিজের ইচ্ছায় তিনি দেশে ফিরতে চাইবেন। দেশে ফিরলে কি হতে পারে সম্ভাব্য, বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তিনি গ্রেফতার হতে পারেন। গ্রেফতার হলে তার মাথার উপরে কি আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ঢাকায়
তাদের যে মৃত্যুদণ্ড দেয়া আছে সেটা তার মাথার উপরে আছে। মৃত্যুদণ্ড কার্যকর হবে কি না, তিনি তাকে গ্রেপ্তার করার সাহস হবে কারোর কি না, সে প্রশ্নগুলোও কিন্তু উঠছে। আর যদি গ্রেপ্তার করার সাহস বাংলাদেশের কারোর না হয়, পুলিশের, প্রশাসনের, সেনাবাহিনীর, তাহলে প্রশ্ন ওঠে এই সাহসটা তাহলে হচ্ছে না কেন? তাদের কোন শক্তি তাদেরকে আটকে রাখতে পারে? শেখ হাসিনা, আমার নিজের বিশ্বাস, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করার সাহস বাংলাদেশের কোনো শক্তির হবে না। সে সেনাবাহিনীরও হবে না, এমনকি সরকার, সেনাবাহিনী যদি সাথ না দেয়, সরকারের ক্ষমতাই নেই তাকে, তা সে তারেক রহমানের সরকার হোক আর যে সরকারই হোক, তাদের সাহস নেই, ক্ষমতা নেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। তাহলে এইবার প্রশ্ন উঠতেই পারে, আর সেনাবাহিনী যদি মনে করে যে না, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আইনের শাসনকে তারা মান্য করবে, তাহলে কি হবে? সেই পরিস্থিতিতেও কি শেখ হাসিনা দেশে ফেরার সাহস সঞ্চয় করতে পারবেন? প্রশ্নটা করেছিলাম দিল্লির, যিনি সাউথ ব্লকে চলাফেরা আছে খুব গভীরভাবে, এমন একজন সাংবাদিককে, আমার খুব পরিচিত, খুব প্রিয় সাংবাদিক। তাকে, যদিও আমার থেকে বয়সে ছোট, কিন্তু অভিজ্ঞতায় তার অনেক অভিজ্ঞতা এবং তার যথেষ্ট যাতায়াত আছে, কারণ একটি বিখ্যাত ভারতীয় দৈনিকের সঙ্গে তিনি যুক্ত। তার কাছ থেকে খবর পেলাম সাউথ ব্লকে এই প্রশ্নটা কিন্তু আলোচিত হচ্ছে, এবং সেখানেও পর্দার আড়াল থেকে জটিল কূটনৈতিক ও সামরিক সমীকরণ নিয়ে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। শেখ হাসিনাকে কিভাবে ফেরত দেয়া হবে সেই চিন্তা। আলোচনাটা আর কেবল রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই, এর কেন্দ্রবিন্দুতে চলে এসেছে নিরাপত্তা এবং ভূ রাজনীতির অত্যন্ত সংবেদনশীল দিকগুলো। সাউথ ব্লকের একটা অংশের মতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ এবং ভারত ঘনিষ্ঠ বলে পরিচিত একটি অংশ আছে। যেমন আছে পাকিস্তান ঘনিষ্ঠ অংশ, তেমনি ভারত ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ আছে। পাকিস্তান ঘনিষ্ঠ যারা, তাদের সাথে রয়েছে যেমন জামাতি, সেনাবাহিনীর জামাত ঘনিষ্ঠ অংশ, তেমনি শেখ হাসিনারও একটা দল আছেন। তারা এখনো কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীতে বহাল তবিয়তে আছেন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের দাবি, এই সেনা কর্তাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতীয় সামরিক নেতৃত্বের সরাসরি বা পরোক্ষ যোগাযোগ চলছে। কিন্তু কেন এই তৎপরতা? কারণ বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্যই ভারত এই ব্যাপারটিও দেখছে। ভারত ঐতিহাসিকভাবেই বাংলাদেশে এমন একটি স্থিতিশীল সরকার চায় যা তাদের জাতীয় নিরাপত্তা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সুরক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সেনাবাহিনীর একাংশের এই তৎপরতা নির্দেশ করে যে বাংলাদেশে, মানে বাংলাদেশ সেনাবাহিনীর, তাদের এক অংশের এই তৎপরতা নির্দেশ করে যে ক্ষমতার পট পরিবর্তনের পরেও প্রভাব বলয়গুলোতে কতটা গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক, তার ছাপ প্রভাব এখনো বিদ্যমান রয়েছে। তবে মনে রাখতে হবে, এই আলোচনার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ থাকতেই পারে। একটা জিনিস, সেটা হচ্ছে কাউকে প্রশ্ন করলে কোন তরফ থেকেই কোনো স্পষ্ট যেটা সত্যি কথা সেটাও কেউ বলবেন না। সত্যি কথা বলা সবসময় সম্ভব হয় না, কূটনীতিতে, রাজনীতিতে, সব ক্ষেত্রে।
বর্তমান বাংলাদেশের পরিবর্তিত জনমত এবং মাঠ পর্যায়ের বাস্তবতা, এই দুটোই শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথে যেমন চ্যালেঞ্জ, তেমনি তার পথে আবার এটা ফুল বিছিয়ে রেখেছে তার পথে মাঠ পর্যায়ের বাস্তবতা। মাঠ পর্যায়ের বাস্তবতা কেন? কারণ হচ্ছে, আপনারা জানেন যে এক গাদা কেস ছিল তারেক রহমানের মাথার উপর, কিন্তু তিনি নিজে কোনো কেসে কিন্তু অ্যাপিল করেননি সাজা মকুবের জন্য। তার হয়ে কিংবা ওই একই কেসে অন্যরা যখন তারা অ্যাপিল করেছে, সেই সব অ্যাপিলের ভিত্তিতে তারা ছাড়া পাওয়ার সাথে সাথে তারেক রহমানও ছাড়া পেয়েছেন। নইলে তারেক রহমানের তো দেশে ফেরার কথা নয়, দেশে তিনি ফিরতেও পারতেন না। এই পুরো প্রক্রিয়াতে তারেক রহমানের পাশে কিন্তু দাঁড়িয়েছিল ভারত, কারণ ওই ভারত চেয়েছিল যে একমাত্র শেখ হাসিনার ওপর বেট রেখে দিয়ে, তাকে বিশ্বস্ত রেখে দিয়ে, আওয়ামী লীগের ঝুড়িতে সব ডিম রেখে দিয়ে চলাটা কূটনীতিতে কিছু সময়ে ঠিক ভালো ফল দেয় না, সুফল দেয় না। তারা তারেক রহমানকে বিশ্বাস করতে চেয়েছিলেন এবং তারেক রহমান দেশে ফেরার সাথে সাথে এবং তার মায়ের মৃত্যুর পর তার যে দাফন যখন হলো, সেই সৎকার পর্বে যেভাবে ভারত তার পাশে দাঁড়িয়েছে, আপনারা ভেবে দেখুন সেই একটি কথা। এবং তারেক রহমান দেশে ফেরার 2 সপ্তাহ আগে পর্যন্ত বলেছিলেন, আমি তো দেশে ফিরতে চাই, যখন তার মা খুব অসুস্থ, কিন্তু আমি ফিরতে পারছি না, কারণ আমি আমার নিজের ইচ্ছায় ফিরতে পারি না। এটা তারেক রহমান বলেছিলেন কিনা আপনারা মনে করে দেখুন। আর তারই 15-20 দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরলেন। তাহলে নিজের ইচ্ছায় না ফিরলে কার ইচ্ছায় ফিরেছেন? মনে রাখবেন যে আমেরিকায় তখন ওখান থেকে বেরিয়ে এসেছিল যে আমেরিকা কিন্তু শেষ দিকে নির্বাচনের কথা যখন চলছে, দিন স্থির প্রায় হয়ে গেছে, তখন আমেরিকা চেয়েছিল জামাত ক্ষমতায় আসুক, কারণ এটা হচ্ছে আমেরিকার চিরকালের রীতি নীতি হচ্ছে এইটাই। তারা ওই যে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীদের মদত দেয় একটা বিশেষ দূর অবধি, নিজেদের কাজ গুছিয়ে নেয়, তারপর তাদের বিরুদ্ধে আবার লেগে যায়। এটা সর্বত্র হয়েছে, এটা সর্বত্র, সব দেশে এইটাই করেছেন। ইরানে পর্যন্ত এই যে রেজা পাহলভি শাহ, ইরানের শাহ, তাদের বিরুদ্ধে এই যারা ওখানকার যে মৌলবাদী শক্তি, যারা এখন ঘোর আমেরিকা যাদের বিরোধ করছেন, এদেরকে মদত দিয়েছিল আমেরিকা। একই জিনিস আমেরিকা করেছে আফগানিস্তান সহ পৃথিবীর অন্য দেশে। এমনকি যে ওসামা বিন লাদেন, তার গুরু, তিনিও পর্যন্ত আমেরিকার প্রোডাক্ট। অর্থাৎ আমেরিকা নিজের স্বার্থে একটা দূর অবধি তারা এই জামাত কিংবা মৌলবাদী শক্তিদের তাদেরকে সাহচর্য দেয়, তারপর পিছিয়ে আসে তাদের বিরুদ্ধে লাগে। এবার জামাতকে ভেবেছিল জামাতকে দিয়ে পুরো বাংলাদেশ এবং ওই সেন্ট মার্টিনস আইল্যান্ড, চট্টগ্রাম ইত্যাদি সমস্ত ব্যাপার নিয়ে জামাতকে বসিয়ে তারা কাজটা গুছিয়ে নেবে, যেটার জন্য শেখ হাসিনাকে তারা হটিয়ে দিয়েছিল। ফলে বাংলায় আমেরিকার সেই জামাত প্রীতি, সেটা সত্ত্বেও তারেক রহমানকে ফেরত নিয়ে এসে নির্বাচনে তাকে জয়ী করানো, এটা অনেকেই বলেন ভারত আছে এর পেছনে, পেছনে আছে ভারতের ইঞ্জিনিয়ারিং। তো ভারত, পরিষ্কার কথা হচ্ছে, বেট রেখেছিল, ডিম রেখেছিল বিএনপির ঝুড়িতে, কিন্তু বিএনপি তার অতীতের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা সেই একইভাবে তারা ভারতের বিরোধিতা করে গেছে, পাকিস্তান প্রেম দেখিয়ে গেছে, চায়নার প্রেম দেখিয়ে গেছে, মৌলবাদী শক্তিকে মদত দিয়ে গেছে ভারত। তারপর এই মুহূর্তে তারেক রহমান সরকারের প্রতি ভারতের আর বিন্দু মাত্র কোনো আকর্ষণ, বিশ্বাস, নির্ভরতা কোনোটাই নেই।
সেই জন্য শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ দিয়ে তাকে প্রতিষ্ঠিত করবার এবং ভারত তার রাজনীতির দিক দিয়ে এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ ভারতের সাথে লড়াই করে কি করবে, বাঁচতে পারে না, সেখানকার মানুষের অসম্ভব দুঃখ কষ্ট বেড়ে যাবে, সেটা শেষ দিকে মোহাম্মদ ইউনূসও বুঝেছিলেন। আজকে ভারতের সাথে সদ্ভাব রেখেই তাদেরকেও যেমন চলতে হবে, ভারতকেও চলতে হবে বাংলাদেশের সঙ্গে সদ্ভাব রেখে। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। কিন্তু শেখ হাসিনাকে ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের রায় অনুযায়ী তো ফেরত দেবে না ভারত। ভারত দেবে তাকে সেখানে নিয়ে রাজনৈতিক শক্তি হিসেবে পুনঃস্থাপিত করবার জন্য। আর সেইটা করবার জন্যই ভারত কিন্তু ব্যাকডোর ডিল শুরু করে দিয়েছে। আর এই ব্যাকডোর ডিল বা পর্দার আড়ালের সমঝোতার পথে ভারত চলছে, সঙ্গে তাদের রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরের একটা বড় অংশ। আর বাংলাদেশের মানুষ, যাদের মধ্যে আওয়ামী লীগের একটা বড় সমর্থক সংখ্যা রয়েছে, তারা তো আছেই। এবং এর ফলেই শেখ হাসিনার দেশে ফেরা এবং এই বর্ষার পরে শীতের মধ্যে দেশে ফেরাটা নিশ্চিত মনে হচ্ছে এই কারণে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ভারত কি আসলেই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো বিশেষ ভূমিকা রাখছে? শেখ হাসিনার প্রত্যাবর্তনে বিশেষ ভূমিকা রাখছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর এই ধরনের আলোচনা পেতে আপনারা শুনুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। ঘটেছিল জার্মানির মধ্যে, ফ্রান্সের মধ্যে এবং ইংল্যান্ডের মধ্যে। এবং এই ঘটনার ফলে হিটলার, ফ্রান্সের জেনারেল চার্লস দ্য গল তিনি এবং উইনস্টন চার্চিল, তারা যে ইতিহাস তৈরি করেছিল, সেই ইতিহাসের মধ্যে কি করে ফ্রান্সের ইতিহাস নতুন করে রচিত হয়েছিল এবং যেখানে জেনারেল চার্লস দ্য গল একটা দেশকে, ফ্রান্সকে পালিয়ে গিয়ে কিভাবে আবার তিনি সেটিকে রক্ষা করেছিলেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বাংলাদেশে যে আজকে যে বিষয়টি বলতে যাচ্ছি এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ঘটনাটি, অর্থাৎ ফ্রান্সের সাথে জার্মানির সঙ্গে ইংল্যান্ডের যে রসায়নটা হয়েছিল, যার প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গিয়েছিল এবং যার ফলে ইংল্যান্ড রক্ষা পেয়েছিল, যার ফলে ফ্রান্স রক্ষা পেয়েছিল। আজকের আধুনিক ফ্রান্স আমরা যেটা দেখতে পাই, সেই ঘটনা কি বাংলাদেশের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে? উইনস্টন চার্চিল যে ভূমিকা ওই সময়টাতে রেখেছিলেন, সেটা কি নরেন্দ্র মোদী রাখতে যাচ্ছেন, নাকি নওয়াজ শরীফ, এই যে এখন যে শাহবাজ শরীফ, তিনি রাখতে যাচ্ছেন? আচ্ছা, জেনারেল চার্লস দ্য গল ইতিহাসে যে অমরত্ব লাভ করেছেন, সেটা কি শেখ হাসিনা সেই জায়গাতে পৌঁছেন, নাকি তারেক রহমান সাহেব চার্লস দ্য গল হবেন? বাংলাদেশ কি আসলে ফ্রান্সের মতো একটা জায়গায় পড়েছে কিনা, এটি নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই জটিল, খুবই সেন্সিটিভ, খুব সতর্কতার সাথে বলতে হবে যেন আপনারা ভুল না বুঝেন। আমি প্রাণান্ত চেষ্টা করবো যেন এই সহজ বিষয়টি, জটিল বিষয়টি সহজভাবে আপনাদের কাছে বলতে পারি। এই জন্য মহান আল্লাহর সাহায্য চাই। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা আলাইহিস সালামের সেই দোয়াটি পড়ে নিচ্ছি যে, হে আল্লাহ, যে কথাগুলো বলতে চাই সে কথাগুলো সুন্দরভাবে, সাবলীলভাবে, বিমুগ্ধ উচ্চারণে আপনাদের কাছে বলতে পারি।
আর এই কথাটা বলার জন্য যে সাহস দরকার, যে প্রশস্ত বুক দরকার, উদারতা দরকার, সেভাবে তুমি আমার বক্ষকে প্রসারিত করে দাও। আর যাদের উদ্দেশ্যে বলছি তারা যেন আমার কথাটা বুঝতে পারেন। তো শুরু করা যাক। এখন যদি আপনি শেখ হাসিনার বিষয়টি ধরেন, এখানে দুটো পার্ট। একটা পার্ট হলো এই বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট দখল করতে চেয়েছে, সেন্ট মার্টিন নিতে চেয়েছে, শেখ হাসিনা সরকারকে সেই চাপে রেখেছে, তাপে রেখেছে যে এখানে আমাদেরকে বার্মা অ্যাক্ট প্রণয়ন করার জন্য করিডোর দাও, আমরা যুদ্ধ করব, রোহিঙ্গাদেরকে নিয়ে যুদ্ধ করব এবং এখানে আলাদা একটা রাষ্ট্র করব। সেই রাষ্ট্রের জন্য পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো আমরা নিয়ে নেব, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, তোমাকে চোখ বুঝে সহ্য করতে হবে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও। এই কথাগুলো তো শেখ হাসিনা বলছেন, এখন আগেও বলেছেন, এখনো বলছেন। তো সেটা তিনি মানেননি। তিনি না মেনে তিনি পরাজিত হয়েছেন। তো তিনি পরাজিত হয়ে তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন। এটার সঙ্গে আপনি ফ্রান্সের ঘটনার তুলনা করেন। ফ্রান্স করলো কি, যখন নরম্যান্ডি দখল করলো জার্মানি, তখন কি করলো, জার্মানির যারা মানে ফ্রান্সের যারা এলিট এবং যে সরকার, তারা একটা সমঝোতামূলক চুক্তি জার্মানির সাথে করতে চাইলো এবং জার্মানির একটা তাবেদার সরকার হতে চাইলো। যেভাবে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে তাবেদার বানাতে চেয়েছিল, ওইভাবে তারা কি করলো, সেখানে একটা চুক্তি করতে চাইলো, সমঝোতার চুক্তি করতে চাইলো। সবাই রাজি, কিন্তু সে করলো কি, ফ্রেঞ্চ আর্মি, ওপেন ফ্রেঞ্চ আর্মি, ওপেন ফ্রেঞ্চ আর্মি মানে এই যে জার্মানির সাথে যে যুদ্ধ করেছে, এই যুদ্ধের যে একটা ইউনিট, সেই ইউনিটের প্রধান ছিলেন জেনারেল চার্লস দ্য গল। সবাই সেটা মেনে নিলেন, তিনি সেটা না মেনে সোজা ইংল্যান্ডে পালিয়ে এলেন। ধরুন শেখ হাসিনার মতো, শেখ হাসিনা দিল্লিতে গেছে, তিনি ইংল্যান্ডে পালিয়ে এলে তিনি উইনস্টন চার্চিলের আশ্রয় তিনি থাকলেন। উইনস্টন চার্চিল তখন দেখলেন যে প্রথমত যে ফ্রান্স যেহেতু দখল হয়ে গেছে, কাজেই পরবর্তী টার্গেট সেই ইংলিশ চ্যানেল পার হলেই তো ইংল্যান্ড, ফলে ইংল্যান্ড দখল হয়ে যাবে। ইংল্যান্ডের শেষ শক্তি নিয়ে আমাকে যুদ্ধ করতে হবে। এবং ওই মুহূর্তে জার্মানির যে অপ্রতিরোধ্য ক্ষমতা, সেই অপ্রতিরোধ্য ক্ষমতার কাছে ইংল্যান্ডের অবস্থা ছিল অনেকটা ভুটানের মতো। তখন তিনি জাতির উদ্দেশ্যে একটা বিরাট ভাষণ দিলেন। তো ভাষণ দিয়ে তিনি দেখলেন যে এই মুহূর্তে যদি আমেরিকা তখনও যুদ্ধে জড়ায়নি, এই মুহূর্তে যদি জার্মানির সাথে যুদ্ধ করতে হয়, তাকে এটা জনযুদ্ধ তৈরি করতে হবে। এবং তিনি সেই ভাষণে বললেন যে আমি নিজে রাইফেল হাতে রাস্তায় নেমে নেমে যুদ্ধ করবো, এবং তিনি সেইভাবে অস্ত্র হাতে রাস্তায় নেমে পড়লেন। এটা ইংল্যান্ডের জনগণকে পাগল বানিয়ে ফেললো, সেনাবাহিনীকে পাগল বানিয়ে ফেললো, যে প্রধানমন্ত্রী কাজ করতেছে। সারা দেশে যে যুদ্ধের উন্মাদনা তৈরি হলো, ঠিক সেই সময়টাতে তিনি দেখলেন যে চার্লস দ্য গল তার ফ্রেঞ্চ আর্মির একটা অংশ বিদ্রোহ করেছে, রিভল্ট করেছে। তারা আর্মি থেকে বের হয়ে ওপেন আর্মি করছে, উন্মুক্ত আর্মি, এবং তারা চার্লস দ্য গলের এগেইনস্ট নিয়ে, তার পক্ষে নিয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে। ফলে এটা একটা তার জন্য একটা অক্সিলারি ফোর্স। তিনি সেই জন্য তাকে সেই সুযোগ দিলেন এবং তাকে বলেন যে ঠিক আছে, আমরা একসাথে যুদ্ধ করব, থাকুক এই পর্যায়ে। তো সেই দিক থেকে যদি শেখ হাসিনা এখানে যে আমেরিকার উপস্থিতি, সেই উপস্থিতি যদি তিনি মেনে নিতেন, মেনে নিলে এখানে ভারতের কোনো কর্তৃত্ব থাকতো না, এখানে আমেরিকার যে কর্তৃত্ব হতো, এখানে নতুন একটা যে স্টেট হতো, এখানে পুরো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতো। ফলে এটা নিয়ে ভারত খুব উদ্বিগ্ন ছিল। আর সেই জায়গাতে
ভারত যে তাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে, তারা কি তাকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চার্লস দ্য গল ওই মর্যাদায় দিচ্ছে? এই প্রশ্নটা শুধু আমি রাখলাম, আর কিছু না। এবার দ্বিতীয় পার্টে আসি, তারেক রহমানকে নিয়ে, যে এই ঘটনা আবার উল্টো হতে পারে। সেই উল্টোটা হলো যে শেখ হাসিনার জামানার ধরেন যা কিছু হয়েছিল বোগাস, কিন্তু এখন আমাদের জন্য যেটা প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল হলো যে বাংলাদেশ এখন সেই হিটলার ডক্ট্রিনের মতো আমেরিকা দখল করতে চাচ্ছে। তারা বাংলাদেশকে একটা শৃঙ্খলার, যাতে মানে শৃঙ্খল মানে শিকল বাংলাদেশে হাতে পায়ে পরানো হয়েছে, এবং এখানে ইউনূস জামানাতে যে কথাগুলো বলা হয়েছিল বা শেখ হাসিনার জামানাতে যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো জনাব তারেক রহমান সাহেবের মাথার উপর কাঁঠাল ভেঙে তারা এই কাজগুলো এখন বাস্তবায়ন করতে চাচ্ছে। আর এই কাজ যদি আমেরিকা করতে পারে, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে বিএনপির নাম থাকবে না, তারেক রহমান সাহেবের নাম থাকবে না, জিয়াউর রহমানের নাম থাকবে না, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, যদি এই চক্রান্ত তাদের মানে বার্মা অ্যাক্ট তারা এই সরকারের মাথায় দিয়ে তারা করতে পারে। তারা যদি এখানে আমেরিকান ঘাঁটি তৈরি করতে পারে, তারা যদি এখানে আমেরিকান সৈন্য সামন্ত পাঠাতে পারে, তারা যদি এখানে সেন্ট মার্টিন নিয়ে নিতে পারে, তারা যদি এখানে করিডোর দিতে পারে, চট্টগ্রাম বন্দর নিয়ে নিতে পারে, তারা যদি এখানে আরাকান আর্মিদেরকে পাওয়ারফুল করে তারা বাংলাদেশের পার্টি ঢুকিয়ে ফেলতে পারে, এই জায়গা থেকে যদি তারেক রহমান সাহেবের থেকে বাঁচতে হয়, তাকে একজন চার্লস দ্য গল হতে হবে। আর তাকে যদি চার্লস দ্য গল হতে হয়, তাহলে তাকে আশ্রয় নিতে হবে কার? চীনের মিস্টার শি জিনপিং। এবং এখানে মিস্টার শি তার অবস্থান হবেন অনেকটা উইনস্টন চার্চিলের মতো, অথবা তাকে আশ্রয় নিতে হবে সেই ইসলামাবাদের কাছে। এবং এই চ্যানেলটা যদি তারা গ্রহণ করতে না পারে, অর্থাৎ বিএনপি গ্রহণ করতে না পারে, তাহলে ইতিহাসে রাস্তা করে হারিয়ে যাবে। এর বাইরে মাঝামাঝি কোনো জায়গা নেই। তাহলে দেখেন, শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, তারা একটা রেজিম নিয়ে, তারা একটা উদ্দেশ্য নিয়ে, তারা সেই হিটলার ডক্ট্রিন অনুযায়ী চার্লস দ্য গল, উইনস্টন চার্চিল এটা হওয়ার চেষ্টা করছে। এই মাতৃভূমিকে বাঁচাতে হবে, বাংলাকে উদ্ধার করতে হবে, এবং এই কাজ করতে হবে, থেমে নাই। আবার অন্যদিকে এই যে আমেরিকার যে চালটা রয়েছে, এখানে আমেরিকাকে আপনি হিটলারের পর্যায়ে নিয়ে যেতে পারেন, ডোনাল্ড ট্রাম্পকে আপনি হিটলারের পর্যায়ে নিতে পারেন, এবং ওই সময়টাতে যে ফ্যাসিজম এবং নাৎসিজম যেভাবে ইউরোপকে তছনছ করেছিল, এখন এই পাক ভারত উপমহাদেশে এই বাংলাদেশের ভূখণ্ডকে কেন্দ্র করে আমেরিকার যে পলিসি, কথাবার্তা, আচার আচরণ যদি সেটার সঙ্গে তুলনা করেন, তাহলে শেখ হাসিনার বিপরীতে, শেখ হাসিনাকে আপনি যদি ভিলেন করতে চান, তাহলে তারেক রহমান সাহেব একজন চার্লস দ্য গল হতে হবে। এই দেশের মাটিকে ব্যবহার করে তাকে ওইভাবে রুখে দিতে হবে আমেরিকান আধিপত্যবাদ, এবং সেই আমেরিকান আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য তার আশ্রয় লাগবে, প্রশ্রয় লাগবে। সেই প্রশ্রয় বেজিং, সেই প্রশ্রয় পাকিস্তান। দেখেন ভূ রাজনীতি কিভাবে দাঁড়িয়ে গেছে এবং কোন একটা জায়গাতে পৌঁছে গেছে। আপনি এর মাঝে মাঝে যদি আপনি বলেন যে আমার এখন কার্ড দিয়ে, বা আমি এখন চাঁদপুরে খাল কাটা কর্মসূচি পালন করে, শেখ হাসিনা ওখানে ইন্টারনেটে একটা বক্তব্য দিয়ে, মিলাদ পড়ে, বা জামাতের আমির সাদ্দিক কায়েমের বিয়ের অনুষ্ঠানে গিয়ে তিনি কার সঙ্গে সেলফি তুললেন, নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে সেলফি তুললেন, দিস নট দ্য পিকচার। যে দৃশ্যগুলো আমরা এখন দেখছি, এটা পিকচার নয়। আমরা এগুলি খুব ভাষা একটা জিনিস, সমুদ্রে সফেন ফেনার মতো। কিন্তু সমুদ্রে যে সফেন ফেনাগুলো রয়েছে, তার নিচে হাঙ্গর আছে, নীলতিমি আছে,
আরো অনেক কিছু আছে। তো এই যে বাংলাদেশের এখন যে উত্তাল যে রাজনীতি, সেই রাজনীতির পিছনে এরকম অনেক বহু ইতিহাস, বহু ঘটনা, বহু ডক্ট্রিন, বহু হিটলার, বহু মুসলিনি, বহু চার্লস দ্য গল, বহু উইনস্টন চার্চিল, এমনকি জেনারেল আইসেনহাওয়ার, থিওডর প্রেসিডেন্ট রুজভেল্ট, ট্রুম্যান, হ্যারিকে ট্রুম্যান, এরকম ঘটনাও এখানে ঘটে চলেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, রহমত দান করুন, বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।